আমান ধানের বেড়ে ওঠা চারার গায়ে হালকা হালকা কুয়াশা পড়েছে। সকালের ঝিরঝির বাতাসে দূর থেকে ভেসে আসছে গন্ধরাজ ফুলের ঘ্রাণ আর ছোট ছোট পাখিদের দাপাদাপির মিষ্টি কলতানে, যেন দিনের শুরুটাই অসম্ভব রকমের সুন্দর হয়েছে তারিনের। রৌসাদের বাড়ির পেছনের দিকে দাঁড়িয়ে এই পাহাড়ের মণিমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিল সে। পেছনে থেকে কবিতা বলতে লাগল, নিতু, তারিন কোথায়? তারিনকে দেখছি না যে। কবিতার কথায় চমকে পিছনে তাকালো তারিন। কবিতা তারিনকে দেখে ভ্রুজোড়া কপালে তুলে বলতে লাগল, সরি সরি, আমি তোমাকে নিতু ভাবছিলাম। তারিন মিষ্টি হেসে বলল, ইটস ওকে। কবিতাও এবার তারিনের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবতে লাগল, না জানি এখন আবার কি বলে ফেলে এই মেয়ে। কাল রাতে মনে হচ্ছিল আশেপাশে কোনো ইঁদুরের গর্ত আছে কিনা খুঁজে দেখি, অন্তত সেখানে লুকিয়ে থাকলে লজ্জা থেকে বাঁচতাম। নিতু এসে যদি না বলতো ওর ঘুম পেয়েছে, তবে আমি নির্ঘাত লজ্জায় সেন্সলেস হয়ে যেতাম। সবকিছু যেমন তেমন ভাইয়া বলে টান দেয়ার কি দরকার ছিল? ডোন্ট ওরি বেবি, আমার সুযোগ আসলে, আমিও তোমাকে থুককু আপনাকে ছাড়ছি না। তারিনকে মিটমিটিয়ে হাসতে দেখে কবিতা কিছুটা চমকে তাকাল। তারপর নিজে একটা দুষ্টু হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, রিদানের কথা ভাবা হচ্ছে বুঝি? এই রে শুরু হয়ে গেল। তারিন মুখে হাসি রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, না, তবে শিথিল ভাইয়া আর তার উনাকে নিয়ে ভাবা হচ্ছে। কবিতা কপাল কুঁচকে তারিনের দিকে তাকাল। তারিনের কথার ভাবার্থ না বুঝতে পেরে বলল, মানে? তারিন মনে মনে বলতে লাগলাম, এতক্ষণ আপনার পিঞ্চ মারার অপেক্ষায় ছিলাম আপনি। নাও ইটস মাই টার্ন। তারিন কিছুটা ভাব নিয়ে বলতে লাগল, আমি শিথিল ভাইয়া আর উনার সুহাসিনীর কথা ভাবছিলাম। কবিতা আবার আকাশের দিকে তাকিয়ে বেখেয়ালিভাবে বলতে লাগল, আমাকে আর শিথিলকে নিয়ে এত ভাবার কি আছে? তারিন এবার ভ্রুজোড়া উপরে তুলে তারিনের দিকে প্রশ্নের দৃষ্টিতে কবিতার দিকে তাকিয়ে বলতে লাগল, আমি আপনার কথা বলিনি। কবিতা তারিনের দিকে চমকে তাকিয়ে বলতে লাগল, মানে? তারিন স্বাভাবিক ভঙ্গি করে বলতে লাগল, হ্যাঁ, আমি আপনার কথা বলিনি। আপনার কথা কেন বলবো? গতকাল তো আপনি শিথিল ভাইয়াকে বলেছিলেন, আরে ভাইজান, আপনি কখন ঘুমোতে যাবেন? তো শিথিল ভাইয়া তো আপনার ভাইই যান না? কবিতা এবার নাকের দুপাশ ফুলিয়ে রাগী রাগী দৃষ্টিতে তারিনের দিকে তাকাল। তারিন কবিতার এই চেহারা দেখে নিজের হাসিটাকে থামানোর আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ। তবে পুরোপুরিভাবে ব্যর্থ নয়। সে খুব কষ্টে নিজের হাসির মাত্রাটা কমিয়ে মিটমিট করে হাসছে। কবিতা কিছুক্ষণ তারিনের দিকে তাকিয়ে থেকে বেশ বুঝতে পারল গতকাল রাতের ঘটনার প্রতিকৃতি করছে তারিন। এবার তারিন কবিতার দিকে তাকিয়ে ভ্রু নাচাল আর মনে মনে বলতে লাগল, কেমন লাগলো আপনি? কবিতা কিছুটা শব্দ করে হেসে বলতে লাগল, আমি তোমাকে বাচ্চা মেয়ে ভাবতাম। আমি ভুলেই গেছিলাম ইন্টার ফার্স্ট পড়া মেয়ে কখনোই বাচ্চা হতে পারে না। তারিন কবিতার কথায় একটু হালকা হেসে কোমরে হাত রেখে বলতে লাগল, সেকেন্ড ইয়ার। কবিতা তারিনের দাঁড়ানোর স্টাইল দেখে অবাক হয়ে তাকিয়ে থেকে বলতে লাগল, তাহলে রেজাল্ট দিয়ে দিয়েছে? তারিন মুচকি হেসে মাথা নাড়াতেই কবিতা আবার দুষ্টু একটা হাসি দিল। তারিন বুঝতে পারল এবার নির্ঘাত একটা শয়তানি বুদ্ধি এসে গেছে। ডোন্ট ওরি বেবি, আপনি আম রেডি ফর ইউর শয়তানি আইডিয়া। কবিতা তারিনের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে বলতে লাগল, তাহলে তো মেয়ের 18 বছর হতে চলেছে। বিয়ের বয়স হয়ে গেল বলে? তো বিয়েটা কবে করছো বেবি গার্ল?
তারিন কবিতার দিকে তাকিয়ে বলল, করব করব, তবে আপনার আর ভাইজানের বিয়ের পর। কথাটা বলেই তারিন মেকি হাসল। কবিতা চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে বলতে লাগল, এতটুকু বাচ্চা একটা মেয়ে আমাকে পিঞ্চ মারে। তবে রে, রওশাকে শাওয়ার নেয়ার জন্য পুকুরে নিয়ে যাচ্ছে সবাই। কোত্থেকে রওশার কাজিনরা এসে হাতে হলুদ নিয়ে সবাইকে লাগিয়ে দিতে লাগল। তারিন, নিতু কবিতার অবস্থা দেখে রিদান আর শিথিলের হাসতে হাসতে গড়াগড়ি খাবার অবস্থা প্রায়। শিথিল ইতিমধ্যে কয়েক ছবি তুলে নিয়েছে। কবিতা শিথিলের দিকে তাকিয়ে কটমট করতে লাগল। এবার কবিতা এক হাতের মুঠোয় হলুদ নিয়ে ধপ করে লাগিয়ে দিল। এবার শিথিল হা করে কবিতার দিকে তাকিয়ে রইল। কবিতা এবার হাসতে হাসতে বলল, এবার হাস। সবাই কবিতার কাণ্ড দেখে হাসতে লাগল। তারিন হাসতে হাসতে পেটে হাত চেপে ধরল, ওর হাসি থামছেই না। এবার তারিন হাসতে হাসতে বলতে লাগল, ভাইজান তো গেল। কিন্তু নিমিষের মাঝেই তারিনের হাসি থেমে গেল রওশার এক চাকমা বান্ধবীর কাজে। মেয়েটা হলুদ এনে রিদানের সারা মুখে লেপটে দিয়েছে। এটাই শেষ না, রওশার কাজিন রাদিয়া এসে দুহাত ভর্তি মেহেদি রিদানের সাদা টি শার্টে লাগিয়ে দিয়েছে। রিদান ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এবার কবিতা কিছু বলতে গিয়েও বলল না, কারণ তারিন পারছে না, চোখ দিয়েই রাদিয়াকে গিলে খাচ্ছে। আর রাদিয়া রিদানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এতে যেন আরও গা জ্বলে উঠছে তারিনের। রাদিয়া কি জানি কি বুঝে রিদানের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিয়ে দৌড় দিল। আর রিদান তারিনের এমন চাহনি দেখে নিষ্পাপ মুখ করে তারিনের দিকে তাকিয়ে রইল। আর মনে মনে বলতে লাগলেই মেয়ের এই হাসি আমার সদ্য গজিয়ে ওঠা প্রেম পিষে দেবার জন্য যথেষ্ট। তারিনের মন চাইছে সবার সামনে গিয়ে রিদানের কলার ধরে বলতে, খুব মেহেদি পরার শখ না তোর, আয়তোকে মেহেদি পরা, বার ওই মেয়েকে মেহেদি খাওয়া। মোকলেস কোথাকার। রিদানের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই তারিন যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ। রাদিয়া এসে এক মগ পানি নিয়ে রিদানের গায়ে ছুঁড়ে মারল। এবার গেল তারিনের মেজাজ বিগড়ে। মনে মনে বলতে লাগল, কে যদি আমি পুকুরে না চুবিয়েছি আমার নাম ও তারিন না। চুড়ে লড়ল। ঠিক তাই হয়েছে। রওশাকে শাওয়ার নেয়ার জন্য পুকুরে নিতেই তারিন ইচ্ছে করে রাদিয়াকে নিয়ে পানিতে ধপাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে বলতে লাগল, কে রে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি। কবিতা হু হু করে হাসাতেই তারিন নিতুকে ইশারা দিল কবিতাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে আর নিতুও পানিতে পড়ে যেতে। নিতুও তাই করল। কবিতা পানিতে পড়ে বেশ বুঝতে পারল এটা তারিনের কাজ। বিয়ে বাড়ির এই এক মজার না সাজার বিষয়, কেউ একজন কোনো দুষ্টুমি আরম্ভ করলে বাকি সবাই এটার অনুসরণ করে। এবারও তাই হল, এক এক করে সবাই পানিতে পড়তে লাগলো। কেউ ইচ্ছে করে কাউকে ফেলে দিচ্ছে তো কেউ ইচ্ছে করে নেমে ভিজছে। আর তারিন ইচ্ছে করে রাদিয়ার গায়ে বারবার ঢলে পড়ছে আর মেয়েটাকে পানি খাওয়াচ্ছে। রাদিয়া দু একবার তারিনের দিকে চোখ গরম করে তাকালেই তারিন চেঁচিয়ে বলে উঠছে, আমাকে ধাক্কা দিচ্ছিস কে রে। এর মাঝে রাদিয়ার কাশি শুরু হয়ে গেল। রিদান দূর থেকে দাঁড়িয়ে বেশ বুঝতে পারছে তারিন ইচ্ছে করে এমন করছে। এবার এক এক করে সবাই উঠে যাচ্ছিল। তারিন রাদিয়াকে আবার পানিতে ফেলতে যাবে, তখনই রিদান তারিনকে কিছু বলতে গিয়ে ভাবল তারিনকে বলে কোনো লাভ হবে না, তার থেকে ভালো রাদিয়াকে উঠতে বলি, না হয় এই মেয়েকে পানি খাইয়ে মেরে ফেলবে আমার পুচকিটা। রিদান কিছুটা চেঁচিয়ে রাদিয়ার দিকে তাকিয়ে বলতে লাগল, হয়েছে আর না, উঠো, না হলে এবার জ্বর এসে যাবে। তারিন রাদিয়াকে ফেলতে গিয়ে রিদানের কথা চমকে তাকাল।
এবার রাদিয়ার দিকে তাকিয়ে দেখে রাদিয়া লজ্জার হাসি হেসে মাথা নেড়ে উঠে গেল। তারিন এবার রাগী রাগী চোখ নিয়ে রিদানের দিকে এগিয়ে গিয়ে ঝাঝালো কণ্ঠে বলতে লাগল, ওই মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিব। মোকলেস কোথাকার। রিদান চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? কখনো তুমি করে বলে আর এখন তুই করে বলছে। হই হুল্লোড় করে রওশার হলুদের শাওয়ারটা শেষ হয়েছে। তবে একজনের মনে এখনো শেষ হয়নি। তার মন চাইছে পুকুরে আরে কিছুক্ষণ যদি থাকা যেত তবে বোধহয় খুব ভালো হতো। নিজের ড্রেসটা চেঞ্জও করে চোখমুখ শক্ত করে বসে আছে। তারিনের এই অবস্থা দেখে কবিতা বলে উঠল, আচ্ছা তারিন, আমি বুঝলাম না তোমার হঠাৎ হলোটা কি? রাদিয়াকে তুমি ওইভাবে পানিতে ইচ্ছেমতো চুবালে কেন? তারিন নিতুর দিকে তাকিয়ে রাগে কটমট করতে করতে বলল, ইচ্ছেমতো কই চুবাতে পারলাম? এর আগেই তো রিদান ভাইয়া রাদিয়াকে ডেকে পানির উপরে তুলে নিল। কবিতা একটা মেকি হাসল তারিনের আড়ালে। তারপর আবার বলতে লাগল, আচ্ছা রিদান রাদিয়াকে এভাবে ডেকে উঠালো কেন? তারিন কবিতার দিকে তাকিয়ে দেখল কবিতা ভ্রু কুঁচকে তারিনের দিকে তাকিয়ে আছে, যার অর্থ এই আসলেই যেন কবিতা কিছু বুঝতে পারছে না। তারিন নিজের রাগটা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করছিল, কিন্তু এটা কি আদৌ সম্ভব? সম্ভব হতো যদি এটা রাগ হতো, তবে এটা কি রাগ নাকি এটা তো? তারিন এবার কিছুটা শান্তভাবেই বলতে লাগল, কি জানি। আচ্ছা আপু, ওই রাদিয়া কি আমার থেকে বেশি সুন্দর? নিজের এই অদ্ভুত প্রশ্নে নিজেই চোখ দুটো কদমফুলের মতো করে অবাক হয়ে তাকিয়ে রইল কবিতার দিকে। কবিতা এতক্ষণ শিওর ছিল না, এবার শিওর হয়ে গেল রিদানের কথাই ঠিক। সমাজের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করলে তারিন জানতে পারবে যে সেও রিদানকে ভালোবাসে। কবিতা মুখটা স্বাভাবিক করার চেষ্টা করে বলতে লাগল, আসলে আমার কাছে মনে হয় তোমাদের দুজনেরই গায়ের রং এক। দুজনেই দেখতে ভালোই। কেন গো হঠাৎ এ প্রশ্ন কেন? তারিন তাড়াহুড়ো করে মাথা নাড়ল আর বলতে লাগল, না না, কি হবে আর, এমনি। কবিতা কিছু বলল না, তবে মনে মনে আওড়াতে লাগল, বেবি গার্ল, তুমি যে তোমার রিদান ভাইয়ার প্রেমে পড়ে গেছো সেটা তুমি এখনো ভালোভাবে না বুঝলে আমি বেশ বুঝে গেছি। তবে আরও একটু জেলাস ফিল করার পর তুমি নিজেই বুঝতে পারবে তুমি রিদানকে ভালোবাসো। কবিতা তারিনের দিকে তাকিয়ে বলতে লাগল, হয়েছে হয়েছে, এবার তৈরি হয়ে নাও। আর কতক্ষণ এভাবে বসে থাকবে? তারিন উঠে তৈরি হতে লাগল। একটা পিঙ্ক কালার লেহেঙ্গা পরে নিল সে। হালকা সাজগোজ করে সবসময়, তবে সে আজ একটু বেশিই সাজল। নিতু তারিনকে দেখে চেঁচিয়ে বলতে লাগল, আপু তুমি। তারিনের গলা যেন শুকিয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে আয়নাতে নিজেকে একবার দেখে নিল। তাড়াহুড়ো করে নিতুকে বলতে লাগল, কি হয়েছে? আমাকে কি দেখতে বেশি খারাপ লাগছে? মুছে ফেলব সব? এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বল। নিতু তারিনের কাছে এসে তারিনকে জড়িয়ে ধরে বলতে লাগল, আরে না না, খুব সুন্দর লাগছে। তারিন মুচকি হাসল, কিন্তু নিতু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে লাগল, আচ্ছা, তোমার এত সাজগোজের রহস্যটা কি? তারিন নিতুর দিকে তাকিয়ে দেখল নিতু ভ্রু নাচিয়ে জবাব চাইছে। তারিন হালকা হেসে বলতে লাগল, রহস্য আসবে কেন? বিয়ে বাড়িতে সাজব না? সেটা যাই হোক, তুই সারাক্ষণ ফোনে কার সাথে গুজুর গুজুর করিস? হুম।
তারিনের কথায় নিতু ভয়মাখা মুখে মেকি হেসে বলতে লাগল, কই না তো, আমি তো ওই সময় আমার স্কুলের বান্ধবীর সাথে কথা বলছিলাম। কথার মাঝেই রাদিয়া এসে উপস্থিত। রাদিয়া পার্পেল কালার একটা ড্রেস পরেছে। রাদিয়া তারিনের দিকে এক নজর দেখে বলতে লাগল, আল্লাহ আপু, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। তারিন একগাল হেসে বলল, ধন্যবাদ, তোমাকেও অনেক সুন্দর লাগছে। রাদিয়া মুচকি হাসল। এর মাঝে কে একজন বলতে লাগল, বর এসে গেছে। সবাই বহুরি গতিতে বেরিয়ে গেল। ঘর থেকে বেরুতেই দেখল রিদান, কবিতা, শিথিল, রায়হান সবাই একসাথে বর দেখতে যাচ্ছে। রিদান একবার পিছনে তাকিয়ে আবার সামনে ফিরল। মুহূর্তের মাঝেই পিছনে ফিরে তারিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারিন স্মিত হাসল। আর মনে মনে বলতে লাগলাম, আর দিকে তাকিয়েছেন ভালো কথা, যদি আমার পাশে রাদিয়ার দিকে তাকান তবে সবার সামনে আমি আপনাকে কি করব আমার নিজেরও জানা নেই। রিদান তারিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলে, ভাবেই তোমাকে এত সুন্দর লাগছে, না জানি বউ সাজলে ঠিক কতটা সুন্দর লাগবে। হায় আল্লাহ, দিলে চোট লাগছে, আর ভাবতে পারছি না। পাশ থেকে রায়হান বলতে লাগল, কিরে তুই দাঁড়িয়ে পড়লি কেন? কবিতা রিদানের দিকে তাকিয়ে রিদানের দৃষ্টি অনুসরণ করে বা দিকের ভ্রুটা উপরে তুলে রায়হানকে বলতে লাগল, তুই জানবি কি করে? তুই কি এই দুনিয়াতে থাকোস নাকি? তুমি তো তোমার টুনির সাথে থাকো, তো আরেকজনের টুনির খবর জানবা কেমতে? রিদান স্থির দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। রায়হান কি জানি কি বুঝতে পেরে হেসে মাথা নাড়ল। হই হুল্লোড় করেই রওশার বিয়েটা শেষ হল। রাতে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। এর মাঝে একটা চাকমা মেয়ে বলে উঠল, আচ্ছা, আমার তো সবাই এই ভাষায় ভালোই পারি, এবার দেখি আমাদের চাকমা ভাষা কে বুঝতে পারেন। সবাই গম্ভীর মুখ করে একে অপরের দিকে তাকাতে লাগল। রিশাদ মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগল, আমি নিজেই তো পারব না, বাকিরা তো বহুদূর। সবাই হু হু করে হাসতে লাগল। মেয়েটা আবার বলে উঠল, সেটা তো জানি কেউ বুঝতে বা বলতে পারবে না, তবে কিছু ধাঁধা জিজ্ঞেস করব, দেখি কি উত্তর দিতে পারে। সবাই রাজি হল। উত্তর দিতে পারবে আর না পারবে, তবে চাকমা ভাষা তো শিখা হবে। মেয়েটা শুরু করল, উড়ি উড়ি যায় ধরি নোপায়। সবাই যার যার মতো করে চিন্তা করতে লাগল। রায়হান হঠাৎ বলে উঠল, পানি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবার মুখে একটাই প্রশ্ন, হয়েছে নাকি? সবার মুখে আবার চিন্তার রেখাটাকে আরো বড় করতে মেয়েটা মাথা নাড়ল। পানি কি আর উড়ে উড়ে যায় নাকি? সবাই নীরবতা পালন করছে, এমন সময় রাদিয়া আস্তেই শব্দ করে বলতে লাগল, বাতাস নাকি? মেয়েটা মুচকি হেসে বলতে লাগল, হয়েছে হয়েছে, বাতাসি। সবাই হাততালি দিতে লাগল। এর মাঝেই রায়হান বলতে লাগল, আমি জানতাম তুমি না হয় রিদানকেও একজন পারবে। সবাই চোখ বড় বড় করে তাকাতেই রায়হান জোরপূর্বক হেসে বলতে লাগল, না মানে আমার এমনিতেই মনে হচ্ছিল। তারিন রায়হানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগল, মোকলেসের বন্ধু যে মফিজ হবে, আর নতুন কি? যত সব। এবার মেয়েটা কি জানি খেলার আয়োজন করতে লাগল। রিশাদ বলল, আজ সবাই ক্লান্ত, আমরা না হয় কাল খেলব। মেয়েটি হেসে মাথা নাড়ল। এর মাঝে কবিতা বলতে লাগল, আমরা তো এখানে এসে কিছুই ঘুরে দেখলাম না,
চলো না কাল সবাই মিলে ঝর্ণা দেখতে যাই। রিশাদ বলল, ঠিক আছে, কাল সকালে না হয় আমি সবাইকে নিয়ে ঝর্ণা দেখতে যাব। রাদিয়া বলতে লাগল, কাল তাহলে অনেক মজা হবে। তারিন রাদিয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আস্তে আস্তে বলতে লাগল, কাল তাহলে মোদা হবে। হবেই তো, ত্বকে আমি পানিতে ফেলব। রিদান তারিনের পাশেই বসা ছিল। রিদান তারিনের মুখ ভেঙচি কাটা দেখে মিটিমিটি হাসতে লাগল। না জানি কাল আমার পুচকিটা কি কাণ্ড করে বসে। সকাল হতে না হতেই সবাই নাস্তা করে ঝর্ণার জন্য তৈরি হয়ে গেল। রিদানের গাড়িতে রিদান আর রায়হান সামনে বসেছে। পিছনে তারিন, নিতু আর কবিতা বসেছে। শিথিল রিশাদের সাথে বাইকে চলে গেছে। রিদান গাড়ি স্টার্ট দিবে ঠিক ওই সময় রায়হান রাদিয়াকে দেখে বলে উঠল, আরে রাদিয়া যাবে না, আসো আমাদের সাথে। রাদিয়া সামনে এগিয়ে দেখল জায়গা নেই। তারিন রাগী চোখে রায়হানকে গিলে খাচ্ছে। এর মাঝে রাদিয়া বলতে লাগল, কোথায় বসব? রায়হান পিছনে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে তারিন কিছুটা ঝাঝালো কণ্ঠে মুখে হাসি রেখে বলতে লাগল, কোথায় বসবে আবার আমার কোলে? আসো। তারিনের কথায় রিদান পিছনে ফিরে তাকাতেই তারিন রিদানের দিকে ঝুঁকে বলতে লাগল, আপনার কোলে বসানোর হচ্ছে নাকি? তারিনের কথা রাদিয়া শুনতে না পেলেও বাকি সবাই বেশ শুনতে পেল। রিদান তো রীতিমতো অবাক। এই মেয়েটার হল কি? শরৎকালে যেন সবুজ প্রকৃতি যেন আরো সবুজ আর মুগ্ধ হয়ে ওঠে, তবে বর্ষাতেই পাহাড়ি ঝর্ণা হয়ে ওঠে যৌবনা। পাহাড়ের গায়ে গাঢ় সবুজের ঢেউ আর চপলা পায়ে ছুটে চলা রিনিক ঝিনিক সুর পাহাড়কে যেন নতুন করে জাগিয়ে তোলে। শরৎকালে পাহাড়ের মন ভোলানোর সবুজ পাহাড়ের বুকে ঝর্ণা যেন অপরূপা হয়ে ওঠে। ঝর্ণার রিনিক ঝিনিক গানের সাথে তাল মিলিয়ে গান গায় দোয়েল, কোয়েল, মাছরাঙ্গা, পানকৌড়ি সহ আরও নাম না জানা পাখিরা। অসংখ্য ঝর্ণা আর পাহাড়ের ভরপুর খাগড়াছড়ি। প্রকৃতি আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং দেহকে করে প্রশান্ত। আর খাগড়াছড়ির পানছড়িতে রয়েছে অনন্য দুই ঝর্ণা। রৌসাদের বাড়ি থেকে দুটি ঝর্ণাতেই যাওয়া যায়, তবে রিশাদ সবাইকে রিসাং ঝর্ণায় নিয়ে গেছে। গাড়ি থেকে নেমে সামান্য হেঁটেই ঝর্ণার কাছে এসে দাঁড়াল সবাই। এ যেন কল্পনারসে সিক্ত এক স্থান। সকলের চোখে এক কৌতূহলী দৃষ্টি। ঝর্ণার কাছে এসে পবিত্র স্নিগ্ধতায় ভরে উঠেছে দেহ আর মন। 25-30 হাত থেকেও বেশি উঁচু পাহাড় থেকে আছড়ে পড়ছে ঝর্ণার জলরাশি। ঢালু পাহাড় গড়িয়ে নিচে নেমে যাচ্ছে এই প্রবাহ। বহু পর্যটক এখানে এসে ভিড় জমিয়েছে এখানে। এই ঝর্ণার শীতল পানিতে গা ভিজিয়ে প্রকৃতির সাথে একাত্ম হয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে মন চাইছে সবার। কয়েক দফা স্বস্তিভরা নিঃশ্বাস টেনে তারিন বলতে লাগল, আচ্ছা রিশাদ ভাইয়া, এই ঝর্ণার নাম রিসাং ঝর্ণা কেন? সবাই যেন একই প্রশ্নটা করবে বলে প্রস্তুতি নিচ্ছিল। তবে তারিন আগে করে বসায় সবাই তারিনের প্রশ্নের উত্তর জানতে রিশাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাল। রিশাদ মুচকি হেসে বলতে লাগল, মারমা ভাষায় এর নাম রিসাং ঝর্ণা। রি শব্দের অর্থ পানি আর সাং শব্দের অর্থ গড়িয়ে পড়া, মানে গড়িয়ে পড়া পানি। পাহাড়ে বুক চিরে গড়িয়ে পড়ে বলে এই ঝর্ণার নাম রিসাং। সব ঝর্ণাই পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়ে, তবে এটার নাম কেন রিসাং তা বলতে পারব না। তারিন রিশাদের দিকে তাকিয়ে স্মিত হাসল। এবার সবাই যার যার মতো করে ঝর্ণা দেখতে লাগল। শিথিল, কবিতা, রায়হান, নিতু, রিদান, তারিন আর রাদিয়া একসাথে হাঁটতে লাগল।
এর মাঝে পিছন থেকে কেউ নিতু বলে চেঁচিয়ে উঠাতে সবাই পিছনে ফিরে তাকাল। পিছনে সাদেক আর আরিফ দাঁড়িয়ে আছে। সাদেকই নিতু বলে চেঁচিয়ে উঠেছিল। সাদেক তাদের দিকে এগিয়ে এসে বলতে লাগল, কিরে তোরা এখানে? তারিন মুচকি হেসে বলতে লাগল, বিয়ে বাড়ি থেকে এখানে ঘুরতে এসেছি। তোমরাও ঘুরতে এসেছ নাকি? সাদেক বরাবরের মতো তারিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলতে লাগল, হুম। সাদেকের এই ব্যবহারের সাথে তারিন পরিচিত থাকলেও রিদানের কাছে সাদেকের এই ব্যবহারটা ভালো লাগল না। তারিন আগের মতো হেসেই টুকিটাকি কথা বলছে। আরিফ জবাব দিলেও সাদেক চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মাঝে রাদিয়া বলতে লাগল, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? চলুন না সামনে যাই। রাদিয়ার কথায় সম্মতি জানিয়ে সবাই হাঁটতে লাগল। তবে সাদেক তীক্ষ্ণ দৃষ্টিতে রাদিয়ার দিকে তাকিয়ে আছে। রাদিয়া সাদেকের দিকে তাকিয়ে সাথে সাথে আবার নিচের দিকে তাকিয়ে মনে মনে আওড়াতে লাগল, কি দেখেছি এই ছেলেটাকে? মনে পড়ছে না কেন? আরে বাসে দেখেছি। এটাই তো সেই বাচ্চাটা। রাদিয়া এবার সাদেকের দিকে তাকাতেই ফিক করে হেসে ফেলল। সাদেকের যেন রাগ চরম পর্যায়ে উঠে গেল। মনে মনে বলতে লাগল, পেয়েছেটা কি এই মেয়েটা? আমাকে দেখে ওই দিন বাসেও হাসল, এখনো আবার বিনা কারণে হাসছে। মন চাইছে কখন যে সবাই জোড়ায় জোড়ায় হাঁটতে লাগল সেদিকে কারো খেয়াল নেই। শিথিল আর কবিতা একসাথে হাঁটছে। ওদের মুখে একগুচ্ছ হাসি। রায়হান, নিতু, রাদিয়া, আরিফ একসাথে হাঁটছে আর নানান কথা বলছে। সাদেক নিজের মতো করে ওদের পিছনে হাঁটছে। আর সাদেকের পেছনে হাঁটছে রিদান আর তারিন। ঝর্ণার পানি উপর থেকে নিচে গড়িয়ে পড়ে একটু নদীর মতো পানির স্রোতবাহ হয়েছে। সেখানের আশেপাশে সবাই দাঁড়াল। কেউ ভিজছে না। পানিতে হাঁটু অবধি নেমে দাঁড়িয়ে আছে। রিদান তারিনকে বারবার ইশারায় মানা করছে পানিতে যেন না নামে। তারিন রিদানের কথায় মনটা হালকা খারাপ করে ওপরে উঠতে যাবে, ধপাস শব্দে পিছনে ফিরে তাকিয়ে হু হু করে হাসতে লাগল। রাদিয়া পানিতে পড়ে গেছে। আসলে রাদিয়া পানিতে পড়ে গেছে এটা সবাই জানলেও সত্যিটা জানে শুধু সেখানে উপস্থিত থাকা দুজন মানুষ। রাদিয়া পানি থেকে উঠে কটমট করে সাদেকের দিকে তাকাল। কারণ সাদেক ইচ্ছে করে রাদিয়াকে ফেলে দিয়েছে। তারিন এখনো হেসেই যাচ্ছে। কেননা তার মনের ইচ্ছা যে পূরণ হয়েছে। রাদিয়া তারিনের হাসি দেখে নিজের মুখটা কাদো কাদো করে ফেলল। বেচারি যথেষ্ট লজ্জা পেয়েছে। তারিন রাদিয়ার কাছে গিয়ে রাদিয়াকে সরি বলে এসে রিদানের পাশে দাঁড়াল। তবে তারিন এখনো মুখ টিপে টিপে হেসে যাচ্ছে। রিদান তারিনকে ইশারায় বলল রিদানের সাথে আসতে। তারিনও চলে গেল। আর কিছুক্ষণের মাঝে সবাই পানি নিয়ে একে অপরকে ভিজাতে লাগল। রাদিয়া এসে সাদেকের সামনে দাঁড়িয়ে কিছুটা চেঁচিয়ে বলতে লাগল, আপনার আর আপনার বোনের কি সমস্যা? ইচ্ছে করে পানিতে ফেলে দেন। মনে করেছেন আমি বুঝতে পারি না? সাদেক রাদিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল, বেশ করেছি। আমাকে দেখে বারবার যে আপনি ইচ্ছে করে হাসেন সেটা আমি বুঝি না? রাদিয়া এবার সাদেকের কথায় রেগে সাদেককে ধাক্কা মেরে পানিতে ফেলার জন্য এগিয়ে যেতে দেখে সাদেক কিছুটা পিছুতেই শ্যাওলাযুক্ত পাথরে পা পিছলে ধপাস্বশ। রাদিয়া আবার খিলখিল করে হাসতে লাগল। সাদেক রাদিয়াকে আবার হাসতে দেখে স্থির দৃষ্টিতে রাদিয়ার দিকে তাকিয়ে রইল। তারিন এখনো হেসেই যাচ্ছে। রিদান প্রথমে তারিনের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাতেই নিজেও খিলখিল করে হাসতে লাগল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে রিদান বলতে লাগল,
আচ্ছা রাদিয়া, পড়ে যাওয়াতে তুমি এত খুশি কেন? তারিন এবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেল। রিদান ভ্রু কুঁচকে তারিনের দিকে তাকিয়ে আছে। তারিন হাঁটতে হাঁটতে বলল, এমনি। রিদান তারিনের সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগল। রিদান জানে তারিন কিছু বলবে না, তাই জোর করেও কোনো লাভ হবে না। ঝর্ণার রিনঝিন শব্দই শুধু বিরাজ করছে। দুজনেরই মাঝের নীরবতা ভেঙ্গে তারিন রিদানের দিকে তাকিয়ে বলতে লাগল, আচ্ছা, একটা প্রশ্ন করি। রিদান তারিনের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়াতেই তারিন দাঁড়িয়ে গেল। তারিনের দাঁড়িয়ে যাওয়া দেখে রিদান ভ্রু কুঁচকে তাকাতেই তারিন বলতে লাগল, কিছু মনে করবেন না কিন্তু। আচ্ছা, কিছু মনে করব না। এত সংকোচে করার কিছু নেই, যা বলার বলে ফেল। তারিন কিছুক্ষণ চুপ থেকে এক নিঃশ্বাসে বলতে লাগল, গতকাল আমাকে কেমন লেগেছিল? রিদান তারিনের কথায় মুচকি হাসল। তারিন ড্যাবড্যাব করে রিদানের দিকে তাকিয়ে রইল। রিদান নিজের ডান হাতটা অর্ধমুঠ করে বুকের বা পাশে রেখে বলল, বড্ড লেগেছিল। মাঠে মাঠে আমানের স্বচ্ছ সামিয়ানা। বাতাসের দাপটে অবিরাম ঢেউ তুলে যাচ্ছে আমান ধানের ক্ষেত জুড়ে। নদীর তীরে শুভ্রজ্যোৎস্না নিয়ে খিলখিলিয়ে হাসছে সাদা কাশফুলগুচ্ছ। শরৎ এই মেঘমুক্ত আকাশ থেকে যেন মুক্তা ঝরছে। হিমেল হাওয়া নিয়ে পাখিরা ছুটছে নিজ গন্তব্যে। শুধু পাখি না, কিছু ক্লান্ত পথিকরাও এগিয়ে যাচ্ছে নিজ গন্তব্যের দিকে। তারিনরাও সেই ক্লান্ত পথিকদের সাথে ছুটে যাচ্ছে নিজ গন্তব্যের দিকে। গাড়ির জানালায় নিজের মাথাটা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে তারিন। যাওয়ার সময় পথটা দীর্ঘ লাগলেও এখন যেন মনে হচ্ছে বাসটা খুব দ্রুত গতিতে কুমিল্লার দিকে ছুটে চলছে। আজ তার পাশে নিতু বসেছে। তারিন ইচ্ছে করেই নিতুর পাশে বসেছে। মামি আর সাদেক ভাইকে সে কিছুটা জোর করেই তাদের পিছনের সিট দুটোতে বসিয়েছে। বাইরের দিকে তাকিয়ে মনে মনে আওড়াতে লাগল, কিছু কথা কি এমন হতো যদি মামার পানা ভেঙ্গে যেত? তাহলে তো আরও কিছুদিন সেখানে থাকতে পারত, আরও কিছু সময় কাটানো যেত। এতটুকু ভাবতেই ঢুকরে কেঁদে উঠল তারিন। আফসোস, গাড়ির শব্দে শুধু প্রকৃতি সাক্ষী হয়ে রইল তার এই অশ্রুধারার। তখন রিদানের কথায় লজ্জায় তারিনের মুখ রংধনু হয়ে যাচ্ছিল। আর রিদান তারিনের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে হাসতে ফিসফিস করে বলতে লাগল, আমার পিচ্চুটা এখনই এত লজ্জা পায়। তাহলে? এতটুকু বলেই রিদান গলাটা ঝাড়া দিয়ে একটা মুচকি হাসি দিয়ে তারিনের দিকে তাকাতেই তারিন চোখমুখ কুঁচকে ছিবলে মাথা নিচু করে রাখল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। তবে রিদান বারবার তারিনের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। এতে যেন তারিন শুধু লজ্জায় না, আরও বেশি অস্বস্তিতে পড়ে যাচ্ছে। এর মাঝে কবিতা এসে দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলতে লাগল, কিরে, কি হয়েছে তোদের? তারিন এখনো মাথা নিচু করে আছে, যেন মাথা তুললে তার আজীবন কারাবাস হবে। রিদান নিজের হাসির মাত্রাটা কমিয়ে একটু কেশে তারিনের দিকে তাকিয়ে বলতে লাগল, কিছু হয়েছে তারিন? তারিন এবার রিদানের দিকে তাকিয়ে দেখল রিদান একটা দুষ্টু হাসি দিয়ে নিজের চুলটা ঠিক করে ভ্রু নাচাতে লাগল। তারিন রিদানের এই সামান্য কথায় যেন অসম্ভব রকমের লজ্জায় পড়ে গেল। কবিতা রিদান আর তারিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগল, আমি গেলাম বাবা, তোরা থাক। তারিন ঝড়ের গতিতে বলল, আরে কোথায় যাচ্ছেন? আপু, কিছু হয়নি। কবিতা সামনের দিকে হাঁটতে হাঁটতে কিছুটা জোরেই বলল, আমি তোমাদের বিরিয়ানির মাঝে এলাচি হতে চাই না। কথাটা বলেই কবিতা তারিনের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দ্রুত পা ফেলে চলে গেল।
রিদান আবার মুখ টিপে হাসতে লাগল। তারিন এবার রিদানের দিকে তাকিয়ে দুহাত কোমরে রেখে বলল, এটা কি হলো? রিদান অবাক হওয়ার ভঙ্গি করে বলতে লাগল, কি হয়েছে? তারিন এবার চলে যেতে নিলেই রিদান বলে উঠল, আচ্ছা আচ্ছা, চলো একসাথে যাই। তারিন রিদানের সিরিয়াস হয়ে যাওয়াতে মলিন হেসে হাঁটতে লাগল। কিছুক্ষণ হাঁটার পর রিদাম বলতে লাগল, তারিন। তারিন রিদানের দিকে তাকিয়ে ভ্রু উল্টে জিজ্ঞেস করল, কি? রিদান নিষ্পাপ চেহারা করে বলল, চলো না পিক তুলি। তারিন কিছুক্ষণ চুপ করে রইল। রিদান মনটা খারাপ করে ফেলায় তারিন বলতে লাগল, একটা শর্তে। তারিনের কথায় যেন রিদানের চোখমুখে ঝিলিক এসে গেল। রিদান তাড়াহুড়ো করে বলতে লাগল, আমি রাজি। তারিন ভ্রু কুঁচকে একটা শয়তানি হাসি দিয়ে বলল, শিওর তো? রিদান রাজ্যজয়ের হাসি দিয়ে বলল, ড্যাম শিওর। তারিন এবার হাঁটা থামিয়ে রিদানের চোখে চোখ রেখে বলল, এই 2 দিনে পারমিশন ছাড়া কয়টা পিক তুলেছেন আমার? রিদান তারিনের প্রশ্নে হকচকিয়ে গেল। কাচুমাচু বলতে লাগল, না জানলে হয় না। বাহ, এখন পারমিশন নিচ্ছেন কেন তাহলে? রিদান আবার মিনমিনে গলায় বলল, ওইগুলাতে কি আর পারমিশন নেয়া লাগবে নাকি? মানুষটাই তো আমার। তারিন রিদানের কথা শুনেও না শোনার বান করে বলতে লাগল, কি? রিদান এবার ঠোঁটের কোণে হাসি রেখে বলল, এখন তো একসাথে তুলতে চাইছি তাই। আর কোনো কথা না, চলো। ওরা পিক তুলার মাঝেই রিশাদ সবাইকে চলে আসতে বলল। কিছুক্ষণ আরো থেকে সবাই রৌশাদের বাড়িতে চলে এলো। বিকেলবেলা তারিন, নিতু আর কবিতা বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় সাদেক আর আরিফ এসে উপস্থিত হওয়াতে সবাই চমকে গেল। তাদের চমকের মাত্রাটা আরো বাড়িয়ে দিয়ে সাদেক বলে উঠল, নিতু, তোরা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। সাদেকের কথার মাঝেই রিদান আর রায়হান এসে উপস্থিত হল। তারিন অবাক হয়ে মুখ কুঁচকে সাদেকের দিকে তাকিয়ে বলল, কেন ভাইয়া, কিছু হয়েছে? সাদেকের চোখমুখে আধার দেখা যাচ্ছে। তারিনের দিকে তাকিয়ে শুকনো মুখে বলল, বাবা, এক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে। আমাদের কাল সকালে বাসায় ফিরতে হবে। সাদেক কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলল। নিতু সাথে সাথে কেঁদে দিল। তারিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আরিফ তারিনের দিকে তাকিয়ে বলতে লাগল, নিতুকে সামলাও আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রৌশাদের বাড়ি থেকে আসার সময় তারিনের বারবার মন চাইছিল রিদানের সাথে একটু কথা বলতে, কিন্তু পাশে সাদেক থাকায় তার আর সাহস হয়ে উঠল না। রিদানও বারবার চাইছিল তারিন তার সেই পুরনো প্রশ্নের উত্তর দিয়ে যাক। তা আর হল কই? সবার সামনে কি আর এসব কথা বলা যায়? রিদান রৌশাদের বাড়ি থেকে আগামীকাল ঢাকা ফেরার কথা থাকলেও সে আজই চলে যাবে বলে জেদ ধরে বসেছিল। তার ভালো লাগছে না। সব কেম জানি খালি খালি লাগছিল। রিদান চলে আসবে তাই কবিতা, শিথিল, রায়হানও আর থাকেনি। এক প্রকার মনমরা হয়েই সবাই নিজ গন্তব্যের দিকে এগোচ্ছে। তারিনরা কুমিল্লাতে এসেছে 2 দিন হল। তারিন রিদানের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু কথায় আছে বিপদ কখনো একা আসে না, ঢালপালা নিয়ে আসে। ওই দিন খাগড়াছড়ি থেকে আসার সময় সাদেকের আর তার মায়ের ফোন চুরি হয়ে গেছে। রিতা আহমেদের টেনশনে ঘুম আসে। স্বামীর টেনশনে বাসে ঠিক এতটাই বেঘুরে ঘুমিয়েছিলেন, কখন যে ফোন চুরি হয়ে গেছে তা বলতে পারেন না।
আর সাদেকের কথা কি আর নতুন করে বলতে হবে? ফোন চুরি যাওয়াতে রিদানের সাথে আর যোগাযোগ হয়নি তার। মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়ে আছে সে। এমন সময় ডোরবেলের শব্দে তিশা এসে দরজাটা খুলল। একটা কোরিয়ার বয় তিশার দিকে তাকিয়ে বলল, তাইয়েবা হোসাইন তারিন আছে? তিশা চমকে তাকালো ছেলেটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঝালো কণ্ঠে বলতে লাগল, কেন, কি দরকার তারিনকে? ছেলেটা মৃদু হেসে বলতে লাগল, আসলে ম্যাম, তারিন ম্যামের নামে একটা পার্সেল আছে। একটু কাইন্ডলি ডেকে দিবেন উনাকে? তিশা কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগল তারিনের নামে কে কি পাঠাবে। না, তিশা ছেলেটাকে বলতে লাগল, আমি ওর মা, আমাকে দাও, কি দিবে? ছেলেটা মুচকি হেসে পার্সেলটা দিয়ে একটা স্বাক্ষর নিয়ে চলে গেল। তিশা নিজের কৌতূহলটাকে দমিয়ে না রাখতে পেরে পার্সেলটা যা দেখল তাতে তিশার শরীর ক্রমশ ঘাম দিতে লাগল। তিশা জোরে জোরে শ্বাস নিয়ে কোনোরকমে সোফার কাছে এসে ধপাস করে বসে পড়ল। কোলাহলময় এই ব্যস্ত শহরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজের অনুভূতিগুলো নিঃশব্দে ত্যাগ করছে এক রমণী। তার কোমর অবধি খোলা চুলগুলো বাইরে থেকে আসা রোদ্দুরের আলোয় ঝলমল করছে। কয়েক দফা নিজের চোখটা সন্তর্পণে মুছল সে, তবে তাতে বিশেষ কোনো লাভ হল না। বারবার মুছে ফেলা শুকনো গালটা ভিজে উঠছে তার। বারবার মনে হচ্ছে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে তার খুব বিশেষ কিছু হারিয়ে গেছে। কেন এমন মনে হচ্ছে? কিছু কি আছে কি তার যে হারাবে? এই প্রশ্নের উত্তরটা তার শুষ্ক মস্তিষ্ক দিতে না পারলেও সুপ্ত থাকা মনটা সাথে সাথে দিয়ে বসল। আছে তো। সেই সুপ্ত মনটাকে আবার কি? প্রশ্ন করতেই বলে উঠে ব্যাককোট ব্যাককোট, কারো ভালোবাসা ব্যাককোট ব্যাককোট। তবে কার? এবার শুষ্ক মস্তিষ্কটা প্রথম সারির ছাত্রের মতো চট করে বলে উঠল রিদানের। নিজের শুষ্ক মস্তিষ্ক আর সুপ্ত মনে এই কথা শুনে ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল তার। এই মুচকি হাসিটার সাথে সাথে শুষ্ক মস্তিষ্কটা পিছন সারির ছাত্রের মতো দুষ্টু সুরে জিজ্ঞেস করে বসল, তবে কি সেও রিদানকে ভালোবাসে? তারিনের কি এই সাধ্যি আছে নাকি যে উত্তর দিবে? এর আগেই তো তুমুল জোরালো শব্দ করে মনটা বলে উঠল বাসে তো, তবে রিদানের চেয়ে কম মনের এই কথায় তারিন ভ্রু কুঁচকাল। এবার মন আর মস্তিষ্কটাকে চমকে দিয়ে মুখ বলে উঠল, মোটেও না, আমি বেশি ভালোবাসি, উনার থেকে অনেক 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 বেশি। নিজের এই কথায় নিজেই চমকে উঠল। খানিকটা অবাক হয়ে আনমনেই লজ্জার হাসিতে মত্ত হল সে। এখন আর তার গালটা ভিজে উঠছে না, বরং তা লাল হয়ে যাচ্ছে লজ্জায়। তার এই লজ্জার ঘোর মনে হয় না কাটবে। তবে হঠাৎ করে বাড়ির ভিতরের থেকে চেঁচামেচির শব্দে তার বুকটা একটা অজানা ভয় কেঁপে উঠল। লজ্জামাখা মুখটা নিমিষের মাঝে কালো ছায়ায় ভরে গেল। এই কালো ছায়ার মাঝে রয়েছে হাজারো চিন্তা। ভ্রুজোড়া কুঁচকে নিজেকে প্রশ্ন করল, হলোটা কি? কোনো উত্তর না পেয়ে চেঁচামেচির শব্দ অনুসরণ করে সেখানে গিয়ে দেখল তার মা সোফায় বসে আছে, তার মুখ যথেষ্ট গম্ভীর হয়ে আছে আর তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন। উপরে পাখা তার সর্বব্যাপী দিয়ে চলছে, তবুও তিনি এত ঘামছেন কেন জানা নেই কারোরই। বাসায় শুধু 4 জন আছে। মামা ভাঙ্গা পানিয়ে নিজের রুমে, নিতু স্কুলে, সাদেক ভাই কোথায় তার জানা নেই। আর মা আর মামি তার সামনে। রিতা আহমেদ কিছুটা আতঙ্কিত হয়ে চেঁচিয়ে বলছে, কি হয়েছে? এরকম করছো কেন? তিশা, কথা বলো। তারিন নিজের মায়ের এ অবস্থা দেখে দৌড়ে গিয়ে তার পাশে বসে কাঁদো কাঁদো সুরে বলতে লাগল, মা, ও মা,
কি হয়েছে? তুমি এমন করছো কেন? কিছু তো বলো। মা, তারিনের সাথে তিশা হাজার খারাপ ব্যবহার করলেও তারিন কখনো নিজের মায়ের সাথে চোখ তুলেও তাকায়নি। তিশা তারিনের দিকে তাকাতেই ঝোড়ো করে তার চোখ থেকে পানি পড়তে লাগল। অন্য সময় হলে তারিনকে দু-চারটা তীক্ষ্ণ কথা শুনিয়ে দিত সে এতক্ষণে। তবে এখন সে শুধু নিঃশব্দে কেঁদে যাচ্ছে। তারিন মাকে এভাবে কাঁদতে দেখে মাকে জড়িয়ে ধরে বলতে লাগল, কেঁদ না মা। এই সামান্য কথায় যেন তিশার বাঁধ ভাঙল। সবাইকে চমকে দিয়ে আচমকা তারিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। রীতা নিজের ননদের এই কাজে হতভম্ব। আজ তিশার হলোটা কি? এই ভাবনায় ভেসে যাওয়ার আগে মামের কান্নার দৃশ্যরূপে তার নিজের চোখটাও ভিজে উঠল। তবে তিশার এভাবে কান্নার রহস্য বের করতে গিয়ে সামনে পড়ে থাকা কিছু কাগজ দেখতে পেল সে। সেগুলো তুলে নিয়ে পড়তে লাগল। সেগুলো পড়া শেষে সে নিজেও হতভম্ব। এতক্ষণে তিশার কান্নার গতিটাও কমেছে। তারিন তিশাকে পানি খাইয়ে দিল। তবে তিশা কেঁদেই যাচ্ছে। তারিন এবার মামির দিকে তাকাতেই তিনি হাতের কাগজগুলো তারিনের হাতে দিল। তারিন কাগজগুলো হাতে নিয়ে দেখল একটা কাগজে কিছু লেখা আর বাকিগুলো দলিলের মতো কিছু। তারিন আগে কাগজের লেখাগুলো পড়তে লাগল। তিশা, কেমন আছো জানতে চাইব না। আমি নিজেই তোমাকে খারাপ থাকার ব্যবস্থা করে রেখেছি, সেখানে তুমি কেমন আছো জানতে চাওয়াটা নিছক হাস্যকর প্রশ্ন। তবে এটা জানতে চাইব আমার মেয়েটা কেমন আছে? ভালো রেখেছ তো তুমি তাকে? জানি অনেক অভিযোগ আর অভিমান আছে আমার বিরুদ্ধে। হয়তোবা ঘৃণা কর আমায়। তুমি কি আজও ভাবো আমি কোনো নারীর জন্য তোমাকে ছেড়ে দিয়েছিলাম? এটা কি আদৌ সম্ভব? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সেখানে আর কাউকে কি ভালোবাসতে পারবো আমি? যখন আমি জানতে পারি আমার হাতে মাত্র 1 মাস সময় আছে, তখন তোমাকে আর সদ্য জন্ম নিয়ে আমার মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেই। তোমাকে আর তারিনকে বাড়ি থেকে বের করে দেবার জন্য যে আমি ঠিক কতটা কষ্ট পেয়েছি তা বলে বুঝানো যাবে না। তবে বের করে দিয়েছি শুধু একটাই কারণে, আমি আমার পরিবারের উপর তোমার আর তারিনের দেখাশোনা করার ভরসা পাইনি। জানি শিহাব ভাই কখনো তোমার কষ্ট হতে দেবে না। শুনেছি পুরুষেরা ধোঁকা দিলে নাকি নারীরা মহিয়সী হয়ে ওঠে, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করে। আমি জানি তুমিও তাই করবে। আমার মেয়েকে প্রতিষ্ঠিত করবে। তার জীবনে তার বাবা না থাক, তার নামে তো তার বাবা থাকবে। আর বাকি রইল আমার মৃত্যুর কারণ, তা না হয় তুমি নাইবা জানলে। আমার এক বিশ্বস্ত বন্ধুর কাছে এই চিঠি আর কাগজগুলো দিয়ে গেলাম, সে যদি বেঁচে থাকে তবে পেয়ে যাবে, নয়তো অজানা রয়ে যাবে সব। আমার যা ছিল তা আমি তারিনের নামে করে দিয়ে গেছি। তারিনের 18 বছর হলেই এই চিঠি আর ডকুমেন্টগুলো পাবে। আর এতদিনে আমার কোনো অস্তিত্ব হয়তো থাকবে না। ভালো থেক, আমার মেয়েটাকেও ভালো রেখ। তৌফিক হোসাইন। চিঠিটা পড়ে তারিন কাঁপতে লাগল। তার মনে হচ্ছে তার শরীরটা নিথর হয়ে গেছে। কাপা কাপা হাতে থাকা চিঠিটা তার চোখের পানিতে ভিজে আসছিতে প্রায়। তার যেন মাথায় কিছুই আটছে না। হালকা স্বরে বাবা বলে নিঃশব্দে ঢলে পড়ল মামির কোলে। সে কি জানে তার অবহেলার ভিড়ে থাকা। আমি নিজেকে খুব করে গুছিয়ে নিয়েছি। মন খারাপের সময় তাকে শক্ত করে জড়িয়ে ধরা। আমি নিজেকে মন খারাপে হাসাতে শিখিয়েছি। মেঘলা দিনে তাকে মনে করে অশ্রু বিসর্জন করা। আমি নিজেকে বৃষ্টিতে ভিজাতে শিখিয়েছি। সামান্য পেন্সিল ভাঙ্গায় ভ্যা ভ্যা করা কাদা। আমি
হৃদয় ভাঙ্গার কষ্ট লুকাতে শিখেছি। সামান্য মেঘ দেখে ভয় পাওয়া। আমি বাজ পড়ার শব্দে বেখেয়ালি হয়েছি। সে কি জানে সবকিছুর আড়ালে? আমি শুধু তাকেই খুঁজেছি। সে কি জানে অ্যারফাত ইমা বিছানার উপর বসে হাঁটুতে কনুই রেখে দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছে রিদান। ফ্লোরে তার ফোঁটা 3 টুকরো হয়ে আছে। গত 2 রাত তার নির্ঘুম কেটেছে। বারবার চোখ বন্ধ করতে গেলেই তারিনের মুখটা ভেসে আসছে। খুব রাগ উঠছে আছে তার। এই দুদিনে মামির ফোনে কয়েক হাজার বার কল দিয়েছে সে। কিন্তু ঘুরে ফিরে সেই একই কথা, সুইচড অফ। তাই রাগে ফোনটা আছাড় মেরে 3 টুকরো করে ফেলেছে। কি একটা চিন্তা করে ফ্লোরে থাকা ফোনের টুকরোগুলো কুড়িয়ে নিল। এবার সেগুলো বিছানার পাশে রেখে শাওয়ার নিয়ে ঘণ্টা খানেক পর বেরিয়ে এলো। চোখের লাল ভাবটা এখনো যায়নি। মুখটাতেও কেমন রাগী রাগী একটা ভাব। টাওয়েলটা বিছানায় ছুঁড়ে মেরে নিজের ড্রেস বের করে তৈরি হয়ে নিচে নামল সে। পেছনে থেকে হৃদিতা বলতে লাগল, ভাইয়া কই যাই? খাবার খাবি না? রিদান হৃদিতার দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, অফিসে খিদে নেই। হৃদিতা রিদানের কথায় চমকে চেঁচিয়ে বলতে লাগল, কাল রাতেও তুই খাসনি? ভাইয়া খেয়ে যা। কার কথা কে শুনে? রিদান সাহেব নিজের ড্যাশিং স্টাইল আর একগুচ্ছ অভিমান নিয়ে গাড়িতে গিয়ে বসল। উদ্দেশ্য অফিস আর লক্ষ্য জানা নেই। তারিনের একপাশে বসে আছে রীতা আহমেদ। আরেক পাশে তিশা বসে বসে নিঃশব্দে কাঁদছে। হোক না তার স্বামী মারা গেছে 17 বছর আগে, তবু এই খবরটা তার কাছে সম্পূর্ণ নতুন। এর মাঝে রীতা আহমেদ তিশার দিকে তাকিয়ে বলে উঠল, এখন কেন কাঁদছ? তোমার তো কান্না সাজে না। তুমি কি এই মেয়েটার জন্য কাঁদছ? না, একদম না। তারিনের জন্য তুমি কাঁদবে না। মায়ের কোনো দায়িত্ব তুমি পালন করনি আর এটাও করবে না। ওর অসুস্থতায় তুমি কাঁদবে না। তিশা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। রীতা চোখমুখ শক্ত করে বলল, মেয়ে তোমার, স্বামী তোমার। সমাজ কি বলল না বলল তা তুমি বিশ্বাস করে নিয়ে কি করনি তুমি তার সাথে? ঠিক কতটা কষ্ট দিয়েছ মেয়েটাকে নিজের ধারণা আছে? হোক না স্বামী ছেড়ে চলে গেছে, তাতে কি হয়েছে? নিজের ভালোবাসার মানুষের শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে তো বেঁচে থাকতে পারতে। না, তা কেন? যাই হোক, তোমাকে বলে কোনো লাভ আছে? যে মা কিনা নিজের মেয়ের সামান্য সুখ দুঃখ বুঝে না, তাকে আমি ধর্মের ঢাক দিয়ে লাভ আছে? রীতা আহমেদ কিছুক্ষণ থেমে আবার বলতে লাগল, বিনা অপরাধে অপরাধী হয়ে মেয়েটা সারাটা জীবন শুধু এই কটু কথা আর অবহেলা সহ্য করে গেছে। আর কি বড় অন্যায়টা করছিলে? ছি ছি, কেমন মা তুমি! আমার তো ভাবতেও তোমাকে বলে কোনো লাভ নেই। বলেই মাথা নাড়াতে লাগল রীতা আহমেদ। উপরের ঘর থেকে শিহাবের ডাকে তিনি চলে গেলেন। তিশা তারিনের পাশে বসে কাঁদছে। আনমনেই হাতটা তারিনের গালে রেখে কাঁদছে। এই প্রথমবার সে নিজের মেয়েকে ভালোবাসার নজরে দেখে কাঁদছে। আসলেই কি করেনি সে তারিনের সাথে? অনকে খারাপ ব্যবহার করেছে, কখনো মায়ের মতো স্নেহ মমতা দেয়নি, বরং সৎমায়ের মতো একটা বাবার বয়সী লোকের হাতে তাকে তুলে দিচ্ছিল। এগুলো ভাবতেই নিজের প্রতি ঘেন্না হচ্ছে তার। চলবে।